ও কি প্রেয়ার হুইলের খুঁটি বেয়ে উপরে উঠেছিল, নাকি তার আগেই উঠুক বা না উঠুক ও যে গুম্ফার দেওয়াল অব্দি পৌঁছেছিল সেটা ফুটপ্রিন্ট থেকেই পরিষ্কার। তারপর কি হলো? ওই গুম্ফার দেওয়ালের কাছ থেকে কোন শক্তি ওর এত বড় শরীরটাকে ছুঁড়ে ফেলে দিল 20 ফুট দূরে? তার উপরে আবার এতটাই জোরে ছুঁড়ে ফেললো যে শরীরের অনেকগুলো হাড় ভেঙে গেল। মৃত্যু হলো ওর। হঠাৎ একটা কথা মনে পড়ল। সুরেশকে জিজ্ঞেস করলাম, আচ্ছা, কোনো চিৎকার টিৎকার শোনা যায়নি? লামা দুজন আর গ্রামের লোকেরা কি বলছেন? সুরেশ বলল, দেখেছেন, বলতেই ভুলে গিয়েছিলাম, অফকোর্স চিৎকার শোনা গিয়েছিল, যাকে বলে মরণ চিৎকার। প্রায় গোটা গ্রাম শুনতে পেয়েছিল। ছোট লামা তো শুনেই ছিল বটেই। ওই চিৎকার শুনেই তো গ্রামের লোকজন গুম্ফার দিকে দৌড়তে শুরু করে, আর তারপর ওখানে পৌঁছে দেখে এই কাণ্ড। সবার আগেই ছোট লামা রিনচেন গুম্ফার পেছনের দরজা খুলে দিয়ে বেরিয়ে আসেন। ছেলেটার প্রখর বুদ্ধি ওই চেঁচিয়ে মেচিয়ে গ্রামবাসীদের বাগানের ভেতরে ঢোকা থেকে নিরস্ত্র করে, আর সেই জন্যই আমরা এভিডেন্সগুলো ইনট্যাক্ট পাই। বড় লামাই তখন বেরোয়নি, উনি অসুস্থ। সন্ধ্যের পর পারতপক্ষে বাইরেই বেরোন না। সুরেশ যা বলল সবটাই মন দিয়ে শুনলাম। তারপর জিজ্ঞেস করলাম, চিৎকারটা কেমন ছিল? কতক্ষণ ধরে চেঁচিয়েছিল জ্যাকি? একবার, না অল্প সময়, নাকি অনেকক্ষণ ধরে? সুরেশ মাথা চুলকোতে চুলকোতে বলল, এই রে, সেটা তো জানা হয়নি। এটা কি জানার দরকার ছিল? বললাম, ছিল বই কি। যাকগে, এখন সাম্পায় কি চলছে? সুরেশ বলল, এই ঘটনার পর থেকে শুধু সাম্পা নয়, আশেপাশের অন্যান্য পাহাড়ি গ্রামগুলোতে অবধি ইয়েতির দেবতার প্রভাব প্রতিপত্তি ভয়ঙ্কর বেড়ে গেছে। সকলেই বলা বলি করছে ইয়েতির ভূতই জ্যাকিকে আছড়ে মেরেছে। আগামী 20 বছরের মধ্যে এই মনাস্ট্রিকে অন্য কোনো জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া অসম্ভব। অথচ সজ্জন আগারওয়ালা ছোড়নেওয়ালা আদমি নয়, সে ক্রমাগত চাপ দিয়ে যাচ্ছে। জ্যাকি সুব্বা কিভাবে মারা গেছে, জোরপোখারি থানা যেন ইমিডিয়েটলি তার রিপোর্ট জমা দেয়। ওর হাত অনেক লম্বা। বিশ্বাস করবেন না স্যার, শুধু কলকাতার হাইকমান্ড নয়, দিল্লি থেকে অবধি আমার উপর চাপ আসছে। বেশ বুঝতে পারছি, আর দিন 15-র মধ্যে এই ঘটনার কিনারা করতে না পারলে আমার চাকরি বাঁচানো মুশকিল হয়ে যাবে। অথচ আমি কিছুই বুঝতে পারছি না। আপনি আমাকে হেল্প করুন স্যার, প্লিজ। অবাক হয়ে বললাম, আমি কিভাবে হেল্প করব সুরেশ, এত দূরে বসে? সুরেশ বলল, আমি সব কিছু অ্যারেঞ্জ করে দিচ্ছি, আপনি শুধু একবার সাম্পায় চলে যান। আমি নিশ্চিত একবার ওখানে গেলে আপনি ঠিক ধরে ফেলবেন কে কালপ্রিট, কিভাবে সে মার্ডার করেছিল। বিনায়ক একগাল হেসে বলল, চলুন স্যার, কাজও হয়ে যাবে, আবার বেড়ানোও হয়ে যাবে। আমি অবাক হয়ে বললাম, চলুন স্যার মানে? তুমিও কি যাবে নাকি? বিনায়ক লজ্জিত মুখে বলল, আমি অলরেডি 4 দিনের ছুটি নিয়ে নিয়েছি স্যার। তুমি কি ধরেই নিয়েছো যে আমি যাব? বিনায়ক বলল, ইয়েস স্যার, আনসলভড মিস্ট্রি অ্যাট অ্যান আননোন মনাস্ট্রি। উমাশঙ্কর চৌবের পক্ষে এর টান যে এড়ানো সম্ভব নয়, সেটা যদি না জানি তাহলে বৃথাই এতদিন আপনার চেলাগিরি করেছি। ছোকরা ঠিকই ধরেছিল, সাম্পার এই রহস্যের টান আমি এড়াতে পারলাম না, যদিও তখনও অবধি আমার মনে হয়নি এর পিছনে কোনো অলৌকিক শক্তির হাত রয়েছে। ভেবেছিলাম জ্যাকি সুব্বার মৃত্যুর পিছনে খুব সহজ কোনো ব্যাখ্যা রয়েছে, যেটা সুরেশের চোখ এড়িয়ে যাচ্ছে। অলৌকিকের কথা মনে এসেছিল আরো 2 দিন পর। তখন আমরা সাম্পায়। একজন মানুষকে দেখলেই মনে হয় তাদের শারীরিক বয়স বেড়েছে, মনটার বয়স নয়। সাম্পায় পৌঁছেই দেখলাম গ্রামের মোড়ল
নিংমা শেরপা ঠিক ওই রকমই একজন মানুষ। ছোটখাটো গাট্টা চেহারা, বয়স মনে হয় 50-এর আশেপাশে হবে, মুখে সারাক্ষণ হাসি লেগে আছে। ওই নিংমা শেরপার বাড়িতেই আমার আর বিনায়কের থাকার ব্যবস্থা হয়েছিল। বাংলাটা নিংমা মন্দ বলে না, তবে এত হাজার হাজার বাংলা শব্দের মধ্যে হাবিজাবি শব্দটা তার এতই পছন্দ কেন বলতে পারবো না। প্রত্যেকটি বাক্যের মধ্যে সম্ভব অসম্ভব সব জায়গাতেই সে ওই শব্দটাকে ঢুকিয়ে দিচ্ছিল। যেমন সেদিন সাম্পায় পৌঁছানোর পর জিজ্ঞাসা করেছিলাম, লাঞ্চে কি খাওয়াচ্ছ নিংমা ভাই? ও উত্তর দিল, রাইস, চিকেন আর হাবিজাবি দিয়ে খেয়ে নেবেন স্যার। এখানে খুব বেশি কিছু পাওয়া যায় না। খেতে গিয়ে দেখলাম টেবিলে চিকেন কারি ছাড়াও কালো উড়দ ডাল রয়েছে, স্কোয়াশ আর আলু ভাজাও রয়েছে, রসুনের চাটনি রয়েছে। সেগুলোকে কোনো মতেই হাবিজাবি বলা যায় না। নিংমা কিন্তু গ্রামের অধিকাংশ লোকের মতো পশুপালক নয়। ও কার্পেন্টার। বাড়ির পিছনের উঠোনে ওর ছুতোরখানা রয়েছে, সেখানে ও জানলা, দরজার পাল্লা, চেয়ার, টেবিল এসব বানায়। নিংমার পরিবার বলতে কেবল ও আর ওর গিন্নি জিনা, ছেলে মেয়ে নেই ওদের। গল্প করতে করতে নিংমা বেশ ইন্টারেস্টিং একটা তথ্য দিল। ওর পূর্বপুরুষেরা নাকি মনাস্ট্রি তৈরির সময় তিব্বত থেকে সাম্পায় এসেছিল। ওই মনাস্ট্রির যত কাঠের কাজ সব ওর গ্রেট গ্র্যান্ডফাদার আর ওর গ্র্যান্ডফাদারের হাতেই বানানো। নিংমার কাজের মধ্যে অবশ্য সেই শিল্প নেই, তবে পারফেকশন রয়েছে। প্রথম দিন দুপুর থেকে সন্ধে অবধি নিংমার 3 কামরার বাংলো বাড়ির পেছনের বাগানে বসেই কেটে গেল। এমন আশ্চর্য ভিউ পয়েন্ট পুরো হিমালয়ে আর কটা আছে জানি না। চোখের সামনে প্রায় 180 ডিগ্রি করে ঝকমক করছে স্নো রেঞ্জ, কাঞ্চনজঙ্ঘা, পান্ডিম, জানু, কাবরু। এদের তো পেলিং কিংবা দার্জিলিং থেকেও দেখা যায়, কিন্তু যাকে দেখা যায় না তাকেও এখান থেকে দিব্যি পরিষ্কার দেখতে পাচ্ছিলাম। এভারেস্ট। বাঁ দিকে অনেক দূরে একটা পাহাড়ের চূড়ায় লিলিপুটদের ঘরবাড়ির মতো কটা ঘরও দেখা যাচ্ছিল। ওটাও সেই জনপ্রিয় স্পট ফালুট। ওখান থেকেই আমরা পায়ে হেঁটে সাম্পায় নেমে এসেছি। বাগানের বেড়ার ওদিক থেকে সবুজ ঘাস জমি ঢালু হয়ে নেমে গেছে গভীর খাদের পেটে। সেই ঘাস জমি এখানে ওখানে কয়েকটা পাইন গাছ। ঘাস জমিতে চড়ে বেড়াচ্ছিল সাম্পা গ্রামের পালিত ইয়াকগুলো। ইয়াকের গলার কাঠের ঘন্টার ডিং ডিং আওয়াজ নিস্তব্ধ দুপুরে দূর দূরান্তে ছড়িয়ে পড়ছিল। দেখলাম জমির কোনো কোনো অংশ পাইনের গুড়ি আর তার কাটা দিয়ে ঘেরা। ওইগুলো চাষের জমি। এখন জমিতে ফসল নেই, তবে ফসল যে হয় তার প্রমাণ পেতে বেশি দূর তাকাতে হচ্ছিল না। সাম্পা গ্রামের সমস্ত বাড়ির ছাদে রামদানার লাল আর ভুট্টা বীজের হলুদ কার্পেট শুকোচ্ছে। চারপাশে অনেক রুক্ষ পাহাড়ের মাঝখানে সেই রঙিন টুকরোগুলোকে দেখে চোখের ভারী আরাম হচ্ছিল। আর ওখানে বসেই ডান দিকে তাকালে চোখে পড়ছিল অনেক নিচে আঁকাবাঁকা রূপোর ফিতের মতো সাম্পা নদী। ওই নদীটার জলের ভরসাতেই সাম্পা গ্রাম গড়ে উঠেছে। খালি চোখে দেখলে বুঝতে পারছিলাম সাম্পা নদী পাথরের বুক কেটে এগিয়েছে, আর সেই জন্যই তার পাড়ে মাটি বলে কিছু নেই। জলাধারের দুপাশে শুধুই বড় বড় বোল্ডার আর ধারালো নুড়ি পাথরের স্তূপ। তবু প্রকৃতির কোন খামখেয়ালে কে জানে একটা মাত্র জায়গায় সেই পাড়ের পাথর জায়গা করে দিয়েছে একটা ফুটবল মাঠের মতো বড়সড় সবুজ জমিকে। সেই জমিটার মাঝখানে দাঁড়িয়ে রয়েছে ইয়েতির গুম্ফা, কাঠের তৈরি প্যাগোডার শেপের একটা দোতলা বাড়ি। নিংমার বাড়ির মতো 40-50টা বাড়ি নিয়ে এই সাম্পা গ্রাম। প্রত্যেকটা বাড়ি কাঠ আর পাথর দিয়ে তৈরি। প্রতিটি বাড়ির সামনে এক টুকরো ফুলের বাগান আর পেছনে সবজির ক্ষেত।
এছাড়া বাড়িগুলোর পেছনে জমিতে একটা করে জ্বালানি কাঠের মাচানো রয়েছে, রয়েছে মুরগি আর শুয়োরের খোয়ার। ইয়াকদের জন্য গোয়াল লাগে না। পশুগুলো অনেকটা বন্য স্বভাবের, ওরা খোলা জায়গাতেই থাকে। অবশ্য তুষারপাত শুরু হলে তখন ওই পেছনের জমিতে ওদের জন্য কিছু একটা অস্থায়ী ব্যবস্থা করে দিতে হয়। তবে আমরা তো গেলাম মে মাসে, তখন পাহাড়ে ভালোই বৃষ্টি হচ্ছিল। দেখলাম বুগিয়াল জুড়ে গজিয়ে উঠেছে ছোট ছোট কচি কচি ঘাস, আর ইয়াকরাও মহা আনন্দে মহাভোজে মেতেছে। দ্বিতীয় দিন সকালে আমি আর বিনায়ক গুম্ফা দেখতে গেলাম। ঢুকলাম সামনের দরজা দিয়েই। এরকম মনাশ্রী জীবনে অনেক দেখেছি। সেই ছায়া ছায়া হল ঘর, দরজার উল্টো দিকের দেওয়ালে বোধিসত্ত্বর সোনালী দারু মূর্তি, তামার কারুকার্য করা বিশাল প্রদীপে মাখন জ্বলছে। কাঠের দেওয়ালের গায়ে নানা রকম ছায়া কাঁপছে কাঁপছে দেওয়ালের গায়ে গাঢ় রং দিয়ে আঁকা নানান দেবদেবীর ছবি। মেঝের উপরে বেশ কিছু আরতির বাদ্যযন্ত্র নামানো, করতাল, ডমরু, রামসিঙা। অন্য অনেক গুম্ফার চেয়ে এই গুম্ফাটা আয়তনে ছোট, কিন্তু দেওয়ালের গায়ে আর সিলিংয়ে কাঠ খোদাইয়ে এমন আশ্চর্য নমুনা আমি পশ্চিমবঙ্গ কিংবা সিকিমের অন্য কোনো মনাস্ট্রিতে দেখিনি। এর তুলনা যদি আর কোথাও হয়ে থাকে তাহলে তা হয়েছে হিমাচলের প্রাচীন মন্দিরগুলোয়। আমি দেওয়ালের কাছে গিয়ে সূক্ষ্ম আলপনার মতো সেই কাঠ খোদাইয়ের কাজ দেখছিলাম। পেছন থেকে নিংমা শেরপা বলল, এই সব আমার পূর্বপুরুষদের হাতের কাজ স্যার। জানি, আগেই বলেছিলে। হ্যাঁ স্যার, এর প্রায় অর্ধেক আমার দাদুর বাবার হাতের কাজ। তারপরে যে ফাঁকা জায়গা ছিল তার অনেকটাই দাদু ভরাট করেছিলেন। সেও প্রায় 80 বছর আগের কথা। আমার দাদুই শেষবার বাটালির কাজ করেছেন এই মন্দিরে। প্রশ্ন করলাম, তারপর? এখনো তো নিচের দিকের দেওয়ালে অনেকখানি খালি জায়গা আছে। তোমার বাবা কিংবা তুমি ওখানে ফুল ফোটালে না কেন? নিগমার মুখটা কেমন যেন করুণ হয়ে গেল। বলল, না, আমরা আর সেরকম হাবিজাবি কাজ শিখতে পারলাম কই। বাবাও জানতেন না, আমিও জানি না। বুঝলাম এক্ষেত্রে হাবিজাবি মানে অসাধারণ শিল্প নৈপুণ্যের এক অশেষ নিদর্শন দেখে তারা অভিভূত হয়ে গেছিলেন। আগামীকাল জ্যাকি সুব্বা মৃত্যু রহস্যের কতটা সামনে এগোতে পারলেন ক্যাপ্টেন এবং বিনায়ক, সেটা জানতে হলে বন্ধুরা আমার আগামীকালের সেই হাত জ্যান্ত গল্পের 4র্থ পর্বের গল্প পাঠ শুনতে হবে। ততক্ষণ তোমরা শুনতে থাকো আমার সেই হাত গল্পের 3য় পর্ব। এটি লিখেছেন সৈকত মুখোপাধ্যায় আর গল্প পাঠ আমি, নন্দিতা। তোমাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও এক রাশ ভালোবাসা।